আসসালামু আলাইকুম। প্রি অ্যাডমিশন ভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসে তোমাদের স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব তাপগতিবিদ্যা রিলেটেড সবগুলো প্রশ্নের। তো প্রথমে আমাদেরকে তাপগতিবিদ্যার যে টেম্পারেচার রিলেটেড ম্যাথগুলা, অর্থাৎ টেম্পারেচারের যে বিভিন্ন স্কেল, সেই স্কেলের ম্যাথগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রথমে আমাদেরকে টেম্পারেচার যে তিনটা একক, সেটা কি সেলসিয়াস, কেলভিন আর ফারেনহাইট, এই তিনজনের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা নিয়ে সামান্য জানতে হবে। সম্পর্কটা কি? C/5 is equal to F minus 32/9 is equal to K minus 273 divided by 5. ওকে, তো সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন, এই তিনজনের মধ্যে যে সম্পর্ক, এই তিনজনের মধ্যে সম্পর্ক থেকে আমরা সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন এককে তাপমাত্রা বের করতে পারবো। যদি একটা দেওয়া থাকে তাহলে বাকি দুইটা আমরা খুব সহজেই বের করতে পারবো। এখন এখান থেকে আমাদের যে ঝামেলাগুলো লাগে সেটা হচ্ছে যে আমাদের ক্যালকুলেটর ছাড়া এই ধরনের ম্যাথ করা একটু ঝামেলা হয়ে যায়। তো আমরা যে কাজ করব ফার্স্টে, যে ক্যালকুলেটর ছাড়া কিভাবে এই ম্যাথগুলো করা যায় সেটা আমাদেরকে বুঝতে হবে। আর মাথায় রাখবা যে আমাদের অপশন দেওয়া থাকবে এবং অপশনগুলোর মধ্যে ইনাফ পরিমাণ ডিসটেন্স থাকবে। সো আমরা যদি কাছাকাছি একটা আনসার কোনোভাবে ক্যালকুলেশন ছাড়া আনতে পারি, আমরা বুঝতে পারবো যে ওই কাছাকাছি যে আনসারটা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, তো ঢাকা ভার্সিটিতে দুইবার এই প্রশ্নটা আসছে। বলছে যে 50 ডিগ্রি ফারেনহাইট ইজ ইকুয়াল টু কত কেলভিন। ওকে, আবার এখানে তোমার চাইলে কত সেলসিয়াস তা দিতে পারে। এখন এই 50 ডিগ্রি ফারেনহাইট কত কেলভিন, অর্থাৎ আমাদের এই ফারেনহাইট এবং কেলভিন এই দুজনের মধ্যে সম্পর্কটা বের করতে হবে। তো ফারেনহাইট আর কেলভিনের চাইতে আমরা ফারেনহাইট আর সেলসিয়াসটা বের করি, আমাদের ক্যালকুলেশন করতে একটু সুবিধা হবে। কিরকম দেখো, C/5 is equal to F minus 32/9. ওকে, তো এখান থেকে আমরা বলতে পারি যে C is equal to 5/9 F minus 5 into 32/9. ওকে, তো এখন একটা জিনিস খেয়াল করো যে আমরা এই 5/9, 5 into 32/9 এখানে f এর একটা মান বসাই দিলে আমরা কিন্তু খুব সহজে সেই মানগুলো বের করতে পারতেছি না। আমাদের ক্যালকুলেটরের একটু হেল্প হইলেও লাগবে, কেননা এখানে ক্যালকুলেশনটা একটু জটিল মনে হতে পারে। তো আমরা যে কাজটা করব, এই 5/9 এর আসন্ন মানটা চিন্তা করব। তো 5/9 কে যদি ভাগ না করে আমরা 5/10 দিয়ে ভাগ করতাম, তখন সেটা কত চলে আসতো? হাফ চলে আসতো, রাইট? কিন্তু এখানে 5/9 আছে, অর্থাৎ এই জিনিসটা হাফ হবে না, কিন্তু হাফের খুব কাছাকাছি হবে। সো আমরা চাইলে লিখতে পারি যে এটা হচ্ছে 0.5f মাইনাস, সেম ভাবে এখানে 9 এর জায়গায় আমরা যদি 10 দিয়ে ভাগ করতাম, তখন এখানে কত চলে আসতো? দেখো, 5 × 30 = 160, আর 160 কে 10 দিয়ে ভাগ করলে চলে আসবে আমাদের 16। ওকে, তো এখানে দেখো এই জিনিসটার চাইতে এই জিনিসটা আমাদের একটু সোজা মনে হচ্ছে, কিন্তু এই জিনিসটা আমাদের একদম অ্যাকুরেট না, একটু পার্থক্য আছে। তো ধরো আমরা যদি এখন 50 ডিগ্রি ফারেনহাইটটা এইখানে ইনপুট দিতাম, অ্যাকচুয়াল সূত্রে ইনপুট দিতাম, তখন আমাদের এখানে মানটা চলে আসতো খুব সহজেই। এটার জন্য এই সূত্রটা আমাদের লাগে না, কেননা 50 - 32 এটা হচ্ছে কত? 18, 18/9 হচ্ছে কত? 2। অর্থাৎ আমাদের C/9 কত আসতেছে? C/5 হচ্ছে 2 আসতেছে। তাহলে কেলভিন কত? সরি, সেলসিয়াস কত? 10। আর কেলভিনে কত? কেলভিনে আসবে 283 কেলভিন। এটা আমাদের খুব সহজেই বের হয়ে আসতেছে, ঠিক না? কিন্তু এখানে ধরো 50 না দিয়ে আমাদের দিয়ে দিল 55 বা 60, এরকম কিছু একটা দিয়ে দিল, তখন কিন্তু আমরা সহজে ভাগ করতে পারতেছি না। ভাগ করলে কি হবে? আমাদের একটা উল্টাপাল্টা আনসার চলে আসবে। তো তখন আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। যদি এই সূত্রটা আমরা বসাই, দেখো, তাহলে C is almost equal to 0.5 into 50 মাইনাস 16। এটা কত? 25 মাইনাস 16 কত? 9। দেখো আমাদের অ্যাকচুয়াল আসার কথা ছিল কত? 10, আর আমাদের অ্যাকচুয়ালি আসছে কত? 9। এখন অপশনে যে অপশনগুলো যে থাকবে, সেই অপশনে ছিল ধরো 283, 290, তারপরে 373 এবং ধরো হচ্ছে 270, এরকম থাকবে। এখন আমাদের কেলভিনে বের করতে বলছে, এটা বের হইছে কিসে? সেলসিয়াসে। তো তার সাথে যদি আমরা 273 যোগ করে দেই, আমাদের কত চলে আসে? 282 কেলভিন চলে আসে, রাইট? এখন দেখো এই 282 কেলভিন এই চারটা অপশনের মধ্যে কার সবচেয়ে কাছে? এইটা সবচেয়ে কাছে না? সো এইটাই হবে আমাদের আনসার, ঠিক আছে? তো যদি আমাদের অ্যাকচুয়াল সূত্রে অ্যাপ্লাই করে ম্যাথ করা যায়, তখন আমরা কিন্তু আর এই শর্টকাট সূত্রে যাব না।
ঠিক আছে, মাথা রাখবা যে আমাদেরকে যে ম্যাথগুলো আসবে পরীক্ষায়, ভার্সিটির ভর্তি পরীক্ষায়, যেগুলোতে আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো না, সেগুলোতে এমন সব ভ্যালু দিবে যে ভ্যালুগুলোতে বসাই দিলে আমাদের খুব সহজেই ক্যালকুলেশন করতে পারি, যেটা আমাদের সামান্য ব্রেন খাটালি হয়ে যাবে, আমাদের ক্যালকুলেটরের হেল্প লাগবে না। বাট বাই চান্স তোমাদেরকে টেস্ট করার জন্য দুই একটা অ্যাবনর্মাল টাইপের প্রশ্ন দিয়ে দিতে পারে। সেই দুই একটা অ্যাবনর্মাল টাইপের প্রশ্ন সলভ করার জন্য আমাদেরকে তাপমাত্রার স্কেল রিলেটেড এই সূত্রটা মনে রাখতে হবে। এখান থেকে আমরা কিন্তু খুব সহজেই ফারেনহাইট আর সেলসিয়াসের মধ্যে সম্পর্কটা বের করতে পারবো। ওকে, ধরো আমাদেরকে বলছে যে কোনো একটা টেম্পারেচার আছে, যেই টেম্পারেচারে সেলসিয়াসের মান এবং ফারেনহাইট স্কেলের মধ্যে মানের পার্থক্য হচ্ছে 10, অর্থাৎ সেলসিয়াসে যা দেখাবে ফারেনহাইটে তার থেকে 10 বেশি দেখাবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে মানগুলো বসাই দিই, আমাদের কিন্তু ক্যালকুলেট করা খুব বেশি সহজ না, ঠিক না? এখানে যদি আমরা অ্যাকচুয়াল সূত্রটা বসাই দিই, তো এখানে আমাদের কি আসবে? এখানে আসবে x, আর এখানে আসবে কত? এখানে আসবে x প্লাস 10। ওকে, তো এখান থেকে আমরা কিন্তু চাইলেই খুব সহজে এই জিনিস এখান থেকে x এর মানটা ক্যালকুলেট করতে পারি না, ঠিক আছে? তো আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখন এই সূত্রটা খাটাইতে হবে। তো এখানে যদি আমরা x বসাই, তাহলে x is equal to 0.5x minus 60, সরি 0.5 into x plus 10 minus 16। এখন এখান থেকে ক্যালকুলেট করে আমরা দেখতে পাবো যে আমাদের 0.5x is equal to minus 11 আসে এবং x equal to কত আসে? minus 22 ডিগ্রি, ঠিক আছে? এখন দেখো এই x টা কি ছিল? আমি বলছি সেলসিয়াস যদি x হয় তাহলে ফারেনহাইট কত হবে? x plus 10। সো আমাদের এই যে টেম্পারেচারটা বের হইছে, এটা কিন্তু কিসে বের হইছে? সেলসিয়াস ডিগ্রিতে বের হইছে, রাইট? সো এখন আমাদের যেটা অপশনে দেওয়া থাকবে, সেই অপশনে দেওয়া থাকবে যে -27.5 ডিগ্রি সেলসিয়াস বা -27.5 ডিগ্রি ফারেনহাইট এবং বাকি দুটোর প্লাস থাকবে, অর্থাৎ 27.5 ডিগ্রি সেলসিয়াস এবং 27.5 ডিগ্রি ফারেনহাইট। দেখো আমাদের প্রথম কথা মাইনাস আসছে, যেহেতু মাইনাস আসছে সেহেতু বাকি দুটো অপশন বাদ, আমাদের এই দুটো অপশন নিয়ে চিন্তা করতে হবে। এবং দেখো x এর মান আসছে -22, সো এখান থেকে আমরা বলতে পারি যে x এখানে কি? সেলসিয়াস। তো এটা আমাদের आंसर কোনটা হবে? এইটাই হবে, কারণ আমাদের এককটা কি আছে? সেম আছে। ওকে, তো আমাদের যদি এই একটা সূত্র যদি আমরা কোনোভাবে মনে রাখতে পারি, তাহলে আমরা খুব কাছাকাছি ভ্যালুটা আনতে পারবো। যেহেতু যদি খুব কাছাকাছি ভ্যালুটা আনতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে ওই কাছাকাছি ভ্যালুর কাছাকাছি যে অপশনটা আছে সেই অপশনটাই হচ্ছে আনসার। এবং মনে রাখবা, যেহেতু আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারতেছি না, সো আমাদের এক্সাক্ট ভ্যালুটা আমরা অত সুন্দরভাবে ক্যালকুলেট করে বের করতে পারবো না। যদি না পারি, তো আমাদের অপশনগুলোর পার্থক্য বেশ অনেকখানি থাকবে। যেহেতু অনেকখানি পার্থক্য থাকবে, সো আমরা যদি কাছাকাছি ভ্যালুটা বের করতে পারি, তো ওই কাছাকাছি ভ্যালুটাই হবে হচ্ছে আমাদের আনসার। এবার ত্রুটিপূর্ণ থার্মোমিটার নিয়ে কিছু কথাবার্তা বলবো। তো ত্রুটিপূর্ণ থার্মোমিটারে অ্যাকচুয়াল টেম্পারেচারের থেকে ভিন্ন একটা টেম্পারেচার দেখায়, তো যার জন্য তার বরফ বিন্দু এবং তার স্টিম বিন্দু অর্থাৎ মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট এই দুইটার মানের চেঞ্জ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের যে সূত্রটা মনে রাখতে হবে, সেই সূত্রটা হচ্ছে x1 minus m1 divided by b1 minus m1 is equal to x2 minus m2 divided by b2 minus m2। ওকে, তো এইখানে যে সূত্রটা আগে খেয়াল করো। এই x1 হচ্ছে একটা টেম্পারেচার এবং m1 হচ্ছে যেই স্কেলে মাপতেছি সেই স্কেলের মেল্টিং পয়েন্ট, b1 হচ্ছে ওই স্কেলের বয়লিং পয়েন্ট, অর্থাৎ m1 হচ্ছে আমাদের গলনাঙ্ক এবং b1 হচ্ছে কি? স্ফুটনাঙ্ক। একই সাথে আমাদের x2 এবং m2 b2 হচ্ছে আমাদের সেকেন্ড যে থার্মোমিটারটা সেটা। এখন আমরা ধরে নেই যে এই টেম্পারেচারটা হচ্ছে বা এই থার্মোমিটারটা হচ্ছে আমাদের সেলসিয়াসের থার্মোমিটার। সো এখান থেকে আমরা ধরে নিতে পারি যে অ্যাকচুয়াল টেম্পারেচার যেটা, সেটা হচ্ছে আমাদের থিটা, ঠিক আছে? অ্যাকচুয়াল টেম্পারেচার হচ্ছে থিটা এবং সেলসিয়াস স্কেলে আমাদের বয়লিং পয়েন্ট বা গলনাঙ্ক কত? 0। সো থিটা মাইনাস 0 ডিভাইডেড বাই আমাদের 100 মাইনাস 0 ইজ ইকুয়াল টু, আমরা এখন কি জানি না যে x2 কত, m2 কত, b2 কত, m2 কত, ঠিক আছে? তাহলে এটা হবে কত? x মাইনাস m ডিভাইডেড বাই b মাইনাস m। এটা আমাদের সুবিধার জন্য আমরা 1 2 গুলো বাদ দিয়ে লিখলাম। এখন খেয়াল করো, থিটা মাইনাস 0 কে শুধু থিটা লেখা যায় আর 100 মাইনাস 0 কে শুধু 100 লেখা যায়। তাহলে আমরা থিটা ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? x মাইনাস m ডিভাইডেড বাই b মাইনাস m ইনটু 100। তাহলে আমরা ডাইরেক্ট কিসে পাচ্ছি? ডিগ্রি সেলসিয়াসে পাচ্ছি, ঠিক আছে? তো এখন এখান থেকে আমরা চাইলে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের খুব সহজেই অঙ্কগুলা বের করতে পারবো।
ঠিক আছে। তো ধরো আমাদেরকে বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় 2007-08 বলছে যে একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের 5 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে বরফ বিন্দু এবং 99 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তার স্টিম বিন্দু, এবং ওই টেম্পারেচারে যখন 52 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে তখন অ্যাকচুয়াল টেম্পারেচার ফারেনহাইট স্কেলে কত। অর্থাৎ আমাদের ফার্স্টে কি করতে হবে, এই থিটা থেকে সেলসিয়াসটা বের করে নিব, তারপরে কি করব আমরা ডাইরেক্ট ওখান থেকে ফারেনহাইট স্কেলে চলে যাব। তো দেখো আমাদের বলছে যে এই x এর মান কত, x এর মান হচ্ছে 52, b কত, b হচ্ছে 5, আর m কত, m হচ্ছে 99। তো তুমি যদি এখন এখানে বসায় দাও তাহলে আমাদের থিটার ভ্যালুটা দেখো খুব সহজ একটা মান চলে আসে। সেটা হচ্ছে কি 52 মাইনাস 5 হচ্ছে কত 47, আর 99 মাইনাস 5 হচ্ছে কত 94। দেখো 47 দুগুণে 94। সো আমরা এখানে কাটাকাটি করলে ডাইরেক্ট হাফ পেয়ে যাব। সো থিটা ইজ ইকুয়াল টু কত 50 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করছো আমাদের কিন্তু আগের প্রশ্নে 50 ডিগ্রি সেলসিয়াস ছিল। সো 50 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা এখন কিন্তু চাইলে খুব সহজেই ফারেনহাইট স্কেলে চলে যেতে পারবো, কেননা আমরা জানি যে c ইজ অলমোস্ট ইকুয়াল টু 0.5 ইনটু 0.5f মাইনাস 16। সো আমরা এখন বলতে পারবো যে c প্লাস 16 ডিভাইডেড বাই -2 বা 2c প্লাস 32। সো c কত, c হচ্ছে 50। সো এখান থেকে আমরা বলতে পারি যে এখানে 132 100 প্লাস 32 কত আসে 132 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে। অথবা আমরা যদি একদম সেই মেইন সূত্রে বসাই দেই তখন আমাদের মেইন সূত্রে কত চলে আসে, মেইন সূত্রে চলে আসে c বাই 5 ইজ ইকুয়াল টু f মাইনাস 32 বাই 9। c এর মান কত 50। সো এখান থেকে আমাদের ডাইরেক্ট চলে আসবে 10, তাহলে এখানে চলে আসবে 90। সো 90 প্লাস 32 কত, 90 প্লাস 32 হচ্ছে আমাদের 122 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে। দেখো আমি যেহেতু এখানে থেকে আমাদের আগে ট্রাই করব যে এই সূত্রটায় বসানো যায় কিনা। এই সূত্রে বসানো গেছে, এই সূত্রে বসানো গিয়ে আমরা কত পাইছি 122 ডিগ্রি ফারেনহাইট। সো আমাদের এখানে কি করতে হবে 122 ডিগ্রি ফারেনহাইটটাই আমাদের আনসার হবে। দেখো এই দুজনের মধ্যে আমাদের পার্থক্যটা কিন্তু কত বেশ অনেকখানি চলে গেছে, রাইট? প্রায় 10 ডিগ্রি ফারেনহাইটের মতো পার্থক্য চলে আসছে, কিন্তু আগের ক্ষেত্রে আমাদের পার্থক্যটা কত ছিল মাত্র 1 ডিগ্রি সেলসিয়াস। সো যখন আমরা এই সূত্রটা ইউজ করব তখন মনে রাখবো যে আমাদের মার্জিন অফ এররটা কি হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে, বাট যখন সেলসিয়াসের অর্থাৎ এই সূত্রটা ইউজ করব তখন আমাদের মার্জিন অফ এররটা কিন্তু অত বেশি বাড়বে না। সো এই জিনিসটা আমাদেরকে কি করতে খেয়াল রাখতে হবে। সো আমরা যদি মেইন সূত্রে অ্যাপ্লাই করতে পারি তখন আমরা মেইন সূত্রে অ্যাপ্লাই করে ফেলবো। যখন দেখবো যে মেইন সূত্রে বসাই দিলে আমাদের মানগুলো অনেক দশমিকে আসতেছে, অনেক বড় বড় মান আসতেছে, যেটা আমাদের মাথায় করা সম্ভব না, তখন আমরা কি করব এই সূত্রে গিয়ে বসাবো। যেহেতু এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করাই যাচ্ছে খুব সহজে, সেহেতু আমরা কিন্তু এই সূত্রটার ইউজ করব না। এখন এই সূত্রটা ইউজ করলে আমাদের ভুল আনসার আসলেও আসতে পারে। এইটা রিলেটেড আরেকটা অঙ্ক করাই দিই। বলছে যে কোনো একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু আর স্টিম বিন্দু হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস আর 115 ডিগ্রি সেলসিয়াস, এবং ওই তাপমাত্রায় অর্থাৎ ওই স্কেল দিয়ে থার্মোমিটার দিয়ে আমরা একটা বস্তুর তাপমাত্রা পাইলাম 60 ডিগ্রি সেলসিয়াস। তো সেখান থেকে আমাদের কি করতে হবে, এখন আমাদের অ্যাকচুয়াল তাপমাত্রাটা বের করতে হবে। তো অ্যাকচুয়াল তাপমাত্রা যদি হয় x, তাহলে x ইকুয়াল টু কি হবে 50 মাইনাস 5 ডিভাইডেড বাই আমাদের বরফ বিন্দু অ্যাকচুয়ালি কত 115 মাইনাস 5। ওকে, সরি এখানে 60 হবে। তাহলে আমাদের কত আসতেছে দেখো, এখানে আসতেছে 55 আর এখানে আসতেছে 110। দেখো খেয়াল করো খুব সহজেই কিন্তু আমাদের হাফ চলে আসছে। সো হাফ ইনটু কত 100 হইলে সেলসিয়াসে আসবে কত 50 ডিগ্রি সেলসিয়াস। অ্যাকচুয়াল সূত্রে বসাই কিন্তু আমরা খুব সহজেই সেই মানটা বের করে ফেলতে পারছি। এরপরে সেই 50 ডিগ্রি সেলসিয়াসকে তুমি চাইলে খুব সহজেই ফারেনহাইটে অথবা খুব সহজেই কেলভিনে কনভার্ট করে নিতে পারো। আবার যদি সাপোজ ধরো এখানে আমাদের অ্যাকচুয়াল টেম্পারেচারটা দেওয়া থাকতো, অর্থাৎ আমাদের বাস্তব তাপমাত্রা কত 60 ডিগ্রি সেলসিয়াস, এবং তাহলে এই টেম্পারেচার অর্থাৎ এই যে স্কেলটা, এই স্কেলে টেম্পারেচার কত হবে সেইটা বের করতে বলতো, তখন কি করতাম, তখন এইখানে হয়ে যেত আমাদের 60। আচ্ছা এটা আলাদা করে করি। তখন কি হইতো 60 ইজ ইকুয়াল টু x মাইনাস 5 বাই 115 মাইনাস 5। ওকে, তখন আমাদের কি আসতো 60 ইজ ইকুয়াল টু এখানে আসতো 110 আর এখানে আসতো কত x মাইনাস 5। সো তার সাথে কি হইতো ইনটু 100, সরি এখানে 110।
তো এখন এই 110 আর 10 এর মধ্যে এটা করলে হবে হচ্ছে 10 আর এখানে থাকবে 11 আর এই 10 দিয়ে কাটাকাটি করলে এখানে থাকবে কত 6। সো দেখো আমরা চাইলে এখানে বলতে পারি যে x - 5 ইজ ইকুয়াল টু 66, তাহলে x ইকুয়াল টু কত 71 ডিগ্রি সেলসিয়াস বা 71 ডিগ্রি যাই হোক। তো দেখো আমরা অ্যাকচুয়াল তাপমাত্রা থেকে এই ত্রুটিপূর্ণ থার্মোমিটার তাপমাত্রা বের করে ফেলতে পারলাম 71 ডিগ্রি সেলসিয়াস। আবার একই সাথে যদি এইটা দেওয়া থাকতো এইখান থেকেও আমরা চাইলে অ্যাকচুয়াল তাপমাত্রাটা বের করে ফেলতে পারছি, ঠিক আছে। তো এখানে খেয়াল করো এই যে 100টা ছিল, এই 100টা কিন্তু আমাদের কাটাকাটি করতে অনেক সুবিধা হয়েছে। একটা শূন্য এখানে চলে গেছে আর একটা শূন্য এখানে চলে গেছে, যার জন্য আমাদের ক্যালকুলেশনটা কি হয়ে গেছে, খুব সহজ হয়ে গেছে। সো তোমরা যখন রাফ করবা তখন চেষ্টা করবা যে কোন জায়গায় কাটাকাটি করা যায় সেই কাটাকাটিটা আগে করে নিতে, তাহলে কি হবে তোমাদের ম্যাথটা সলভ করতে টাইম অনেক কম লাগবে। এবার বিভিন্ন ধরনের প্রক্রিয়া রিলেটেড ম্যাথ নিয়ে কিছু আলোচনা করব। তো প্রথমে যে সূত্রটা দিছি আমি সেই সূত্রটা হচ্ছে P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। এই যে সূত্রটা, এই সূত্রটা একাধারে সমোষ্ণ প্রক্রিয়া, সম আয়তনীয় প্রক্রিয়া এবং সমচাপীয় প্রক্রিয়া, এই তিনটা সূত্রের সংমিশ্রণ। যখন সমোষ্ণ প্রক্রিয়া হবে তখন আমরা ধরে নিব যে T1 ইজ ইকুয়াল টু T2, তখন আমাদের কি দাঁড়াবে, তখন দাঁড়াবে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। যখন সম আয়তনীয় প্রক্রিয়া হবে তখন আমরা ধরে নিব V1 ইজ ইকুয়াল টু V2, তখন আমাদের কি হবে P1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 বাই T2। আর লাস্টলি যখন সমচাপীয় প্রক্রিয়া হবে তখন আমরা ধরে নিব যে P1 ইজ ইকুয়াল টু P2, সেখান থেকে আমরা বলতে পারবো যে V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2। ওকে, তো এই একটা সূত্র আমাদের একাধারে সমোষ্ণ প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া এবং সম আয়তনীয় প্রক্রিয়াকে রিপ্রেজেন্ট করে। তবে এই যে সূত্রটা, এই সূত্রটা আমরা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন একটা গ্যাস একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় গমন করে, অর্থাৎ তাদের গতিও তাদের মধ্যে একটা গতি থাকে, অর্থাৎ একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যাচ্ছে, যে আমি তাপমাত্রা চেঞ্জ করলাম যার ফলে তার আয়তন চেঞ্জ হলো, বা তার আয়তন চেঞ্জ করলাম যার ফলে তার চাপের চেঞ্জ হলো। এরকম যখন একটা অবস্থা থেকে সে আরেকটা অবস্থায় যায় তখন শুধুমাত্র আমরা এই সূত্রটা ইউজ করব। যখন আমাদের সেই অবস্থাটা চেঞ্জ হয় না, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ গ্যাসের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে, তখন আমরা যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে PV ইজ ইকুয়াল টু nRT। ওকে, এবং এইটা হচ্ছে কি একটা নির্দিষ্ট অবস্থার জন্য এই সূত্রটা আমরা ইউজ করব, যেখানে P হচ্ছে চাপ, V হচ্ছে আয়তন, N হচ্ছে মোল সংখ্যা, R হচ্ছে গ্যাস ধ্রুবক এবং T হচ্ছে কত টেম্পারেচার, এবং টেম্পারেচার অবশ্যই কেলভিনে ইউজ করতে হবে। তো এই বিভিন্ন নিয়ে আমাদের ইউজগুলো গেল। এরপরে হচ্ছে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ, আয়তন আর টেম্পারেচার একটা সূত্রে বসানো সম্ভব না, যার জন্য চাপ, আয়তন আর টেম্পারেচার নিয়ে তিনটা করে সূত্র চলে আসছে। প্রথম সূত্রটা হচ্ছে P1 V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা, এবং T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, এবং লাস্টলি T1 P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইজ ইকুয়াল টু T2 P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। এই যে গামা হচ্ছে একটা গ্যাসের পরমাণুর জন্য একটা ধ্রুবক। এই ধ্রুবকটা বিভিন্ন গ্যাসের জন্য বিভিন্ন রকম হয়। সাধারণত যখন গ্যাসটা এক পরমাণুক হয়, এক পরমাণুক কি যারা হচ্ছে মৌলিক গ্যাস বা নিরপেক্ষ গ্যাস যারা, অর্থাৎ তোমার হিলিয়াম, তারপরে আর্গন, ক্রিপ্টন, এই ধরনের গ্যাস যখন থাকবে, এই ধরনের গ্যাসগুলো নিলে আমাদের গামার মান হবে হচ্ছে 1.67। যখন গ্যাসটা দ্বিপরমাণুক হবে তখন আমাদের গামার মান হবে 1.4, যেমন হাইড্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস, অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস ইত্যাদি। এরা দেখো একটা গ্যাসের অণুতে দুইটা করে পরমাণু আছে। আর যখন আমাদের গামার মান 1.33 তখন সেটা বোঝাচ্ছে যে আমাদের গ্যাসটা হবে কি বহু পরমাণু, অর্থাৎ 3 বা তার থেকে বেশি। যেমন ধর কার্বন ডাই অক্সাইড, তারপরে সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড এটসেট্রা এটসেট্রা। এই ধরনের যে গ্যাসগুলা, এই ধরনের গ্যাসগুলো নিলে আমাদের কি বসবে, আমাদের 1.33 বসবে। এবং এই যে গামা, এই গামার মানটা আমরা বের করতে পারি CP/CV দিয়ে, যেখানে CP হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং CV হচ্ছে স্থির আয়তনের মোলার আপেক্ষিক তাপ।
ওকে, এবং এই যে আর সিপি মাইনাস সিভি এর যে পার্থক্য, সেখান থেকে আমরা এই গ্যাস ধ্রুবক আর এর মানটা বের করতে পারি যে কোনো একটা গ্যাসের জন্য। এখন এই যে সূত্রগুলো দেখাইলাম, এই সূত্রগুলো রিলেটেড আমাদের কিছু ইনফরমেশন জানতে হবে, যে ইনফরমেশনগুলো তুমি যে কোনো বই পড়লে পারবা, অথবা যে কোনো টেস্ট পেপার না, যে কোনো কোশ্চেন ব্যাংকে যে সলভ থাকে সেখানে বেশ অনেকগুলো ইনফরমেশন আছে। সেই ইনফরমেশনগুলো তোমাদেরকে নিজেদেরকে স্টাডি করতে হবে। আমি তোমাদেরকে এই রিলেটেড কিছু ম্যাথ করাই দিব, সেই ম্যাথগুলো কিভাবে করবা, কিভাবে শর্টকাটে করতে হয় এবং কিভাবে কি করবা না করবা সেগুলো আমি এখন দেখাবো। প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বলছে যে সমচাপীয় প্রক্রিয়ায় কোনো একটা গ্যাসের আয়তন দ্বিগুণ করা হয়েছে। যদি আমাদের আগের টেম্পারেচার 13 ডিগ্রি সেলসিয়াস হয়, তবে সর্বশেষ টেম্পারেচারটা কত হবে? তো আমাদের বলছে যে T1 হচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াস, এবং আমাদের ক্যালকুলেশনে অলওয়েজ কি নিতে হবে? কেলভিনে ক্যালকুলেট করতে হবে। সো আমাদের এখানে কত দাঁড়াবে? 286 কেলভিন। এবং বলছে আমাদের সমচাপীয় প্রক্রিয়ায় আমাদের আয়তন দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে P1 is equal to P2, সুতরাং আমরা বলতে পারবো V1 by T1 is equal to V2 by T2। আমাদেরকে বের করতে হবে চূড়ান্ত তাপমাত্রা কত, অর্থাৎ T2 is equal to V2 by V1 into T1। ওকে, তো এখন V2 by V1 কত? V2 by V1 হচ্ছে আমাদের দ্বিগুণ, অর্থাৎ V2 হচ্ছে 2V1, তাহলে আমরা বলতে পারবো T2 is equal to 2T1। সো এখান থেকে আমরা যদি মানটা বসাই দেই, তখন আমরা T2 এর মানটা কত পেয়ে যাব? 572 কেলভিন পেয়ে যাব। এবং এই 572 কেলভিন থেকে তুমি যদি 273 মাইনাস করে দাও, তখন তুমি পাবা কত? 299 ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, এরপরে সাস্টের প্রশ্ন বলা আছে যে 1 atm চাপে 10 লিটার গ্যাসকে হঠাৎ করে সংকুচিত করে 5 লিটার গ্যাস করা হলো। আমাদের চাপ কতটুকু বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে সেটা আমাদেরকে বের করতে বলছে। তো প্রথম কথা যে বলছে যে আমাদের খুব দ্রুত এটা শিফট হচ্ছে, অর্থাৎ খুব দ্রুত চেঞ্জ করা হচ্ছে। সো এই খুব দ্রুত কথাটা থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের এই প্রক্রিয়াটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কেননা কোনো একটা প্রক্রিয়া যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়, তখন সেই প্রক্রিয়াটা খুব ফাস্ট হয়, আর যদি সেই প্রক্রিয়াটা খুব ধীরে ধীরে আগায়, তখন আমরা বলবো যে সেই প্রক্রিয়াটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। সো যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া এবং আমাদেরকে আয়তন এবং চাপ নিয়ে কাজ করতে বলছে, সো আমরা বলতে পারবো যে P1 V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা। এখন দেখো আমাদের V1 V2 দেওয়া আছে, ঠিক না? এটা হচ্ছে 10 লিটার, এটা হচ্ছে কি 5 লিটার, এবং আমাদের এটা দেওয়া আছে কত? 1 atm চাপে, এবং P2 টা আমাদেরকে বের করতে হবে। ঝামেলা লাগাইছে আমাদের এই গামাটা, এই গামার মানটা আমাদের দেওয়া নাই। মনে রাখবা, যদি গামার মানটা দেওয়া না থাকে, তো আমরা গামার মান 1.4 ধরে নিয়ে কাজ করব। কেননা প্রকৃতিতে ম্যাক্সিমাম যে বাতাস, সেই ম্যাক্সিমাম বাতাসটা কি বাতাস? নাইট্রোজেন গ্যাস। ঠিক আছে, যেহেতু নাইট্রোজেন গ্যাসটা হচ্ছে দ্বিপরমাণুর একটা গ্যাস, বাকি গ্যাসটা কি? অক্সিজেন গ্যাস, সেটাও কি দ্বিপরমাণু। সো আমরা ধরে নিতে পারি যে যদি কোনো কিছু বলা না থাকে, তাহলে ম্যাক্সিমাম চান্স হচ্ছে ওই গ্যাসটা বা ওই যে গ্যাসের মধ্যে কাজ করা হচ্ছে, সেই গ্যাসটা হচ্ছে নাইট্রোজেন বা অক্সিজেন গ্যাস। যদি অন্য কোনো গ্যাস থাকে, সেই গ্যাসের পরমাণু সংখ্যা দেখে আমাদের গামার মান নির্ণয় করে নিতে হবে, অথবা যদি কিছু বলা না থাকে, তখন আমরা ধরে নিব যে গামার হচ্ছে 1.4। তো এখান থেকে আমরা দেখো খুব সহজেই এখানে মানগুলো বের করতে পারবো। যেহেতু শাস্ত্রের প্রশ্ন, তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবা, ক্যালকুলেটর ইউজ করে এই ম্যাথটা খুব সহজেই সলভ করতে পারবো। এরপরে বলছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 1 atm গ্যাসকে দ্বিগুণ করা হয়েছে এবং যে চূড়ান্ত তাপ হয়, অর্থাৎ কোন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা কোনো একটা গ্যাসকে দ্বিগুণ করতেছি, এবং সেই গ্যাসটা কত চাপে আছে? 1 atm চাপে আছে। তাহলে একদম চূড়ান্ত যে চাপটা হয়, সেই চাপটা যদি আমরা সমষ্ণ প্রক্রিয়ায় পাইতে চাই, তাহলে আমাদের সেই গ্যাসটাকে কত গুণ প্রসারণ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 1 atm চাপে গ্যাস আছে কিছু, সেটাকে আমরা কি করব? দ্বিগুণ করব। অর্থাৎ P1 V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা। এখানে আমাদের V2 হচ্ছে কত? 2V1। ওকে, তো এখান থেকে আমাদের কি বের করতে হবে যে ফার্স্টে আমাদের P2 কত আসে, চূড়ান্ত চাপ সেটা কত আসে। তাহলে আমাদের P2 দাঁড়াবে P2 is equal to V1 by V2 টু দি পাওয়ার গামা ইনটু হচ্ছে কত? P1।
1 এবং এই P1 এর মান কত 1 atm। সো আমরা এখানে মানগুলো যদি বসাই দিই V1 হবে V1, V2 হবে কত 2V1। সো এবার P1 এর মান যদি হয় 1 তাহলে আমরা বলতে পারবো যে 2 টু দি পাওয়ার মাইনাস গামা। এটা হচ্ছে কত আমাদের একদম লাস্ট যে চাপ সেটাই হচ্ছে আমাদের P2, এটাকে আমরা atm এককে বলতে পারবো। এখন বলছে যদি আমরা সমষ্ণ প্রক্রিয়ায় যদি এই পরিমাণ চাপটা পেতে চাই 1 atm থেকে এই পরিমাণ চাপ আমরা সমষ্ণ প্রক্রিয়ায় পেতে চাই তাহলে আমাদের গ্যাসকে কত গুণ প্রসারিত করতে হবে বা কত গুণ সংকুচিত করতে হবে। তাহলে আমাদের সমষ্ণ প্রক্রিয়া কি দাঁড়ায় P1 V1 is equal to P2 V2 সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে আমাদের P2 কত দাঁড়াচ্ছে P2 হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস গামা, P1 হচ্ছে 1, তাহলে V1 is equal to 2 টু দি পাওয়ার মাইনাস গামা V2। তাহলে V2 বাই V1 কত দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার গামা। তাহলে 2 টু দি পাওয়ার গামার মান বসায় দাও, গামার মান কত 1.4 বসায় দাও, তোমরা একটা ভ্যালু পেয়ে যাবে যেটা হচ্ছে 2.6। ওকে, আচ্ছা যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে পারবা সো এই মানটা বের করা খুব বেশি জানলাম না। সাস্টেরি প্রশ্ন বলছে এসটিপি তে অর্থাৎ স্বাভাবিক তাপ টেম্পারেচার ও প্রেসার অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কোনো একটা গ্যাসকে হঠাৎ সংকোচন করে 1/4 করা হয়েছে, তাহলে আমাদের টেম্পারেচার কত গুণ বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে সেটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ আমাদের হঠাৎ সংকোচন যেহেতু করছে সেহেতু আমাদের প্রসেসটা কি রুদ্ধতাপীয় প্রসেস, রাইট? যেহেতু রুদ্ধতাপীয় প্রসেস সো আমরা এখন কি করব টেম্পারেচার এবং ভলিউমের যে সম্পর্ক সেটা দেখব, কারণ আমাদের আয়তন এবং টেম্পারেচারের মধ্যে সম্পর্কটা বের করতে বলছে। সো আয়তন এবং টেম্পারেচারের মধ্যে সম্পর্ক হচ্ছে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। ওকে, তো এইখান থেকে আমরা এখন কি করব, আমাদেরকে বলছে যে এসটিপি অর্থাৎ এসটিপি তে কি আমাদের স্ট্যান্ডার্ড টেম্পারেচার ও প্রেসার। তো এখানে আমাদের T1 কত, T1 হচ্ছে 273। ওকে, 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 273। সো 273 ইনটু V1 কত, V1 হচ্ছে V। ওকে, এবং গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু T2। আমাদের T2 এবং কি বের করতে বলছে, কতটুকু কত গুণ বৃদ্ধি পাবে। সো আমরা T2 টা বের করব এবং V2 কত, তার আয়তনের 1/4 অর্থাৎ V/4। সো V/4 টু দি পাওয়ার গামা মাইনাস 1। সো আমরা বলতে পারবো যে এখান থেকে যে এইটা কাটা এবং এইটা কাটা তাহলে থাকবে 273 ইজ ইকুয়াল টু T2 ইনটু 4 টু দি পাওয়ার 1 মাইনাস গামা। তাহলে এখান থেকে আমরা চাইলে T2 টা বের করতে পারবো। এখন যেহেতু কত গুণ বলছে সেহেতু আমরা এখানে 273 আর আমাদের বসানোর কোনো দরকারই নেই, আমরা এখানে T1 লিখে দিব। তাহলে এখানে কি দাঁড়াবে T1 বাই T2 ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 1 মাইনাস গামা। তাহলে T2 বাই T1 কত দাঁড়াবে 4 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এখন এখানে গামার মান যেহেতু কিছু বলা নাই সেহেতু আমরা গামার মান কত ধরে নিব 1.4 বসাই দিব, ক্যালকুলেটরে বসাই দিব, আমাদের T2 বাই T1 চলে আসবে অর্থাৎ T2 ইজ ইকুয়াল টু সামথিং T1 চলে আসবে, অর্থাৎ আমাদের টেম্পারেচার কত গুণ বৃদ্ধি পাবে অত গুণ, অর্থাৎ এখানে যে সংখ্যাটা আসবে তত গুণ বৃদ্ধি পাবে। এবার কার্নোট সাইকেল রিলেটেড ম্যাথ করব। তো কার্নোট সাইকেলের কর্মদক্ষতার যে সূত্র সেই সূত্রটা হচ্ছে ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1 এবং একই সাথে ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1। এখন এই T2 T1 Q2 Q1 এই জিনিসগুলো দিয়ে কি বোঝাচ্ছে, তো একটা কার্নোট সাইকেল বা সিম্পল একটা ইঞ্জিনের কথা যদি আমরা চিন্তা করি, সেই ইঞ্জিনটা দুইটা তাপমাত্রার ভিতরে কাজ করে, একটা হচ্ছে তার উৎস আর একটা হচ্ছে তার গ্রাহক, ঠিক আছে? এবং এই মাঝখানে আমাদের ইঞ্জিনটা কাজ করে। সে উৎস থেকে কিছু তাপমাত্রা গ্রহণ করে, তো সে উৎস থেকে যে তাপমাত্রা গ্রহণ করে সেটাকে আমরা বললাম Q1 এবং সে এখান থেকে কিছু পরিমাণ কাজ করে যেটাকে আমরা বললাম W এবং সে কি করে কিছু পরিমাণ তাপ এখানে গ্রহণ করে যেটা হচ্ছে Q2, সরি এখানে ত্যাগ করে, এখান থেকে গ্রহণ করে এবং এখানে ত্যাগ করে। এই উৎসের তাপমাত্রা হচ্ছে T1 এবং গ্রাহকের তাপমাত্রা হচ্ছে T2। সো এই যদি কার্নোট ইঞ্জিন হয় বা প্রত্যাগামী ইঞ্জিন হয় তখন আমরা বলতে পারবো যে ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1 এবং ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1, যেখানে T2 হচ্ছে
গ্রাহকের তাপমাত্রা এবং T2 হচ্ছে উৎসের তাপমাত্রা। একই সাথে Q2 হচ্ছে গ্রাহকে যে পরিমাণ তাপমাত্রা ত্যাগ করতেছে এবং Q1 হচ্ছে উৎস থেকে যে পরিমাণ তাপ গ্রহণ করতেছে। ওকে, এখানে তাপ আর এখানে তাপমাত্রা। আর W হচ্ছে সে মাঝখানে যে পরিমাণ কাজ করতেছে, অর্থাৎ যে কাজটা আমরা পাচ্ছি সেটা। সো আমরা এখান থেকে বলতে পারি যে T2 by T1 is equal to Q2 by Q1, এবং এই Q2 Q1 এবং W এর মধ্যে সম্পর্ক হচ্ছে Q1 is equal to Q2 plus W, এবং এই যে এই ইটাটা হচ্ছে কর্মদক্ষতা, অর্থাৎ আমরা কতটুকু কাজ দেই বা শক্তি দেই এবং কতটুকু কাজ করতে পারি সেই তার মধ্যে যে রিলেশন সেইটা। সো এখান থেকে আমরা বলতে পারি যে ইটা ইজ ইকুয়াল টু W বাই Q1। এই কয়েকটা যে সূত্র, অর্থাৎ এইটা 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 এবং এইটা, এই চারটা সূত্র থেকে আমাদের বেশ কয়েক ধরনের ম্যাথ আসতে পারে। আমি কয়েকটা ম্যাথ এখন করাই দেব তোমাদের। প্রথমেই ঢাবির 10-11 সালের প্রশ্ন। বলা আছে যে কোনো একটা প্রত্যাগামী ইঞ্জিন বা কোনো একটা কার্নট ইঞ্জিন স্টিম বিন্দু এবং 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কার্যরত আছে, তার কর্মদক্ষতা কত? অর্থাৎ তার স্টিম বিন্দু এবং 27 ডিগ্রি সেলসিয়াস, স্টিম বিন্দু কত? 100 ডিগ্রি সেলসিয়াস। সো আমাদের T1 কত? T1 হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস এবং তার সাথে 273 আমাদের যোগ করে নিতে হবে, তাহলে কত হবে? 373 কেলভিন। এবং আমাদের T2 বা গ্রাহকের তাপমাত্রা হচ্ছে কত? 27 ডিগ্রি সেলসিয়াস বা 300 কেলভিন। তাহলে আমাদের ইটা দাঁড়াচ্ছে, ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 300 বাই 373। ওকে, এখন দেখো এই জিনিসটা আমাদের ক্যালকুলেটরে সাহায্য করতে হবে, কিন্তু ঢাবিতে আনফরচুনেটলি আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো না। তো আমরা যে কাজটা করব, এই জিনিসটাকে নিচে হরে কাছাকাছি কিছু একটা আনার ট্রাই করব। তো নিচে যেটা দিয়ে আমরা সহজে ভাগ করতে পারি, তো নিচে কত আসলে ভাগ করতে পারতাম? 400 আসলে ভাগ করতে পারতাম। সো আমরা নিচে এটাকে কি লিখবো? অলমোস্ট 1 মাইনাস, নিচে লিখবো 400। এখন 400 যেহেতু করছি, 400 কিভাবে করছি? এটার সাথে 27 যোগ করে। সো আমরা উপরেও কি করব? 27 যোগ করব। সো এখান থেকে আমরা লিখতে পারি যে 4/3.27। ওকে, এখন এইটাকে আমরা চাইলে এটাকে 3.27 থেকে 3.3 ও লিখতে পারি। আমরা কি করতেছি দেখো, আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এই জিনিসটাকে আসন্ন করতেছি। হ্যাঁ, তো এখানে দেখো 3.3 যদি হয়, যদি 3.2 হইতো, ঠিক আছে, যদি 3.2 ডিভাইডেড বাই 4 হইতো, তখন আমরা ডাইরেক্ট লিখতে পারতাম কত? 0.8, রাইট? কিন্তু এখানে আছে কত? 3.3। যেহেতু 3.3, সো এখানে 0.8 তারপরে কিছু একটা থাকবে, ধরলাম সেটা কত? 0.81 থাকবে, ঠিক আছে? তো 0.81, তাহলে আমরা এখানে কত মাইনাস করব? তাহলে এখানে 1 মাইনাস 0.81। তো 0.81 থেকে আমাদের কত আসতেছে? 0.19 ইনটু কত? 100%। সো এখান থেকে আমাদের কত আসতেছে? অলমোস্ট 19%। ওকে, এই যে অলমোস্ট 19% আমাদের চলে আসলো, অপশনে দেখবা যে 19 পয়েন্ট সামথিং একটা অপশন আমাদের থাকবে এবং সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আনসার। ওকে, তো আমরা এখানে কি করছি? আমরা যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে পারতেছি না, সেহেতু আমরা চেষ্টা করতেছি সবগুলাকে আমরা হিসাব করতে পারি এমন একটা সংখ্যায় নিয়ে আসার জন্য। তো এটার জন্য আমরা কি করছি? উপরে যা ছিল এবং নিচে যা ছিল সেটা দিয়ে একই সংখ্যা দিয়ে যোগ করছি, যার জন্য এখানে চলে আসছে 327 আর এখানে চলে আসছে কত? 400। তারপরে কি করলাম? সেই 400 দুইটা জিরো বাদ দিয়ে দিলাম, দশমিককে 2 ঘর আগে নিয়ে আসলাম। তারপরে সেখান থেকে আমরা 4.33 কে অলমোস্ট 0.81 কে হিসাব করলাম। তারপর সেই 0.81 থেকে 1 থেকে মাইনাস করে আমরা দেখলাম 19 পয়েন্ট সামথিং চলে আসছে। এখান থেকে আমরা তার ইটাটা বের করে ফেললাম, অর্থাৎ কর্মদক্ষতা বের করে ফেললাম। এরপরে বলছে যে একটা ইঞ্জিন 300 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি সেলসিয়াসে কাজ করতেছে এবং অপর আরেকটা ইঞ্জিন 500 ডিগ্রি সেলসিয়াস এবং 300 ডিগ্রি সেলসিয়াসে কাজ করতেছে। তো প্রথমটার দক্ষতা দ্বিতীয়টার দক্ষতার তুলনায় কত গুণ সেটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমটার ক্ষেত্রে ইটা 1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 100 প্লাস 273 ডিভাইডেড বাই 300 প্লাস 273। ওকে, তো এখান থেকে আমরা বলতে পারি এখানে আসবে 200 ভাগ 573 এবং আমাদের ইটা 2 আসবে,
ইটা 2 হচ্ছে 1 মাইনাস 300 প্লাস 273 এবং 500 প্লাস 273, বা এখান থেকে বলতে পারবো 200 ভাগ 773। ওকে, তো আমাদেরকে বলছে যে প্রথমটা দ্বিতীয়টার তুলনায় কত গুণ সেটা আমাদেরকে বের করতে হবে। তো ইটা 1 বাই ইটা 2 যদি হয় তখন আমরা বলতে পারবো এটা হচ্ছে 773 ডিভাইডেড বাই 573। ওকে, তো 773 বাই 573 যদি হয় তাহলে ইটা 1 ইজ ইকুয়াল টু 773 বাই 573 ইনটু ইটা 2। এখন দেখো এই 773 বাই 573 এইটাকে কিন্তু আমরা কোনো ক্যালকুলেটর ছাড়া অ্যাকচুয়াল মানটা বের করতে পারতেছি না। তো এখান থেকে যদি আমাদের অ্যাকচুয়াল মানটা বের করতে হয় তখন আমরা কি করব, যে উপরে নিচে আগের মতো একই সংখ্যা যোগ করব। তো উপরে যদি আমরা 27 যোগ করি, নিচে যদি 27 যোগ করি, তাহলে আমাদের ইটা 1 কত চলে আসে, তাহলে আমাদের ইটা 1 চলে আসে 800 বাই 600 ইনটু ইটা 1। ওকে, তো 800 বাই 600 থেকে আমরা লিখতে পারি ডাইরেক্ট 4 বাই 3, এবং এই 4 বাই 3 কে আমরা চাইলে লিখতে পারি 1.33 ইটা 1। তাহলে পার্সেন্টেজ যদি আমরা করি, তো অর্থাৎ ইটা 1 বাই ইটা 2 যদি করি পার্সেন্টেজে, তখন আমাদের কত চলে আসবে, 133%। অপশনে দেখবা যে অপশনগুলো আছে 75%, 135%, তারপরে 167%, এটসেট্রা এটসেট্রা। তো কাছাকাছি কোনটা, কাছাকাছি হচ্ছে 135%। সো আমাদের অ্যাকচুয়াল আনসার কত হবে, 135%। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2011-12 সালের প্রশ্নে আসছিল যে 400 কেলভিন এবং 800 কেলভিনের মাঝে যে একটা ইঞ্জিনের কর্মদক্ষতা আছে, সেই একই কর্মদক্ষতা সম্পন্ন আরেকটা ইঞ্জিনের টেম্পারেচার, অর্থাৎ উৎস এবং গ্রাহকের টেম্পারেচার হচ্ছে টি আর 400 টি এবং 900 কেলভিন। অর্থাৎ 400 কেলভিন এবং 800 কেলভিনের মধ্যে আমাদের যেই কর্মদক্ষতা পাওয়া যায় সেখান থেকে আমরা বলতে পারবো যে আমাদের টি কেলভিন এবং 900 কেলভিনের মধ্যে একই তাপমাত্রা পাওয়া যায়। এখন আমাদের টি কেলভিন আর 900 কেলভিন এই দুইজনের মধ্যে, বা 400 কেলভিন 800 কেলভিনের মধ্যে, এই দুইজনের মধ্যে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি এটা হচ্ছে উৎসের তাপমাত্রা আর এটা হচ্ছে কি গ্রাহকের তাপমাত্রা। কিন্তু এই দুইজনের মধ্যে কিন্তু আমাদের স্পেসিফিক্যালি উল্লেখ নাই যে কে উৎসের তাপমাত্রা এবং কে গ্রাহকের তাপমাত্রা। তো আমরা যে কাজটা করব, আমরা একবার ধরে নিব যে এটা হচ্ছে উৎসের তাপমাত্রা এবং এটা হচ্ছে কি গ্রাহকের তাপমাত্রা। সো উৎসের তাপমাত্রা যদি হয় তাহলে উৎসের তাপমাত্রাটা কি, এটা হচ্ছে অবশ্যই বেশি হবে। আর এখানে উৎসের তাপমাত্রা কত গুণ, যেহেতু উৎসের তাপমাত্রা হচ্ছে দ্বিগুণ এবং সম্পর্কটা কি সমানুপাতিক সম্পর্ক। দেখো T/T1 এটা কি সমানুপাতিক সম্পর্ক। সো আমরা বলতে পারবো যে এটা যদি উৎসের তাপমাত্রা হয় তখন এই 900 থেকে ডাইরেক্ট কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। সো এটা আমরা বলতে পারবো 1800 কেলভিন। ওকে, আর যদি এটা আমাদের গ্রাহকের তাপমাত্রা হয় আর এটা যদি উৎসের তাপমাত্রা হয় তখন আমাদের এটার তাপমাত্রা কি হবে, ঠিক এটার অর্ধেক হয়ে যাবে। সো আমরা এটা বলতে পারবো 450 কেলভিন। ওকে, এখন যদি অপশনে এইটাও থাকে এইটাও থাকে তখন তোমরা কি করবা, কোনটা কারেক্ট আনসার দিবা, কনফিউশন লেগে যাবে। তখন যে কাজটা করবা, যে সিরিয়ালটা খেয়াল করবা। ধরো আমাদের বলছে যে একটা ইঞ্জিন 400 কেলভিন এবং 800 কেলভিনের মাঝখানে কাজ করতেছে এবং সেই একই কর্মদক্ষতা সম্পন্ন টি কেলভিন এবং 900 কেলভিনের মধ্যে কাজ করতেছে। সো সিরিয়ালে যদি বলে এটা হচ্ছে কি গ্রাহক আর এটা হচ্ছে উৎস, তাহলে একই সিরিয়ালে এটাও কি হবে গ্রাহক আর এটাও কি হবে উৎস। যদি এখানে 800 থাকতো আর এখানে 400 থাকতো তখন এটা কি হইতো, এটা আমাদের উৎস হয়ে যেত। সো যেই সিরিয়ালটা মেইনটেইন করতে, এখানে যে সিরিয়ালটা মেইনটেইন করছে তোমাকেও সেই একই সিরিয়াল মেইনটেইন করে ম্যাথটা করতে হবে, যদি আমাদের এই দুইটা অপশন থাকে। এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2011-12 আসছিল যে কোনো একটা ইঞ্জিনের কর্মদক্ষতা 70% এবং সেই ইঞ্জিনের উৎসের তাপমাত্রা হচ্ছে 450 কেলভিন। ওকে, তো এখান থেকে আমাদের গ্রাহকের তাপমাত্রা বের করতে হবে। তো খেয়াল করো, আমরা জানি ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1, যেখানে আমাদের T2 টা হচ্ছে কি গ্রাহক এবং T1 হচ্ছে কি উৎস। সো এটা দেওয়া আছে কি উৎস। সো আমরা এখানে ইটার মান যেটা বসাবো 70%। তো 70% মানে হচ্ছে 70 ডিভাইডেড বাই 100। সো আমরা এখানে বসাবো 0.7 ইজ ইকুয়াল টু 1 মাইনাস
T2 ডিভাইডেড বাই 450। ওকে, এরপর এখানে লসাগু করে দিব। যদি লসাগু করে দিই তখন আমাদের এখানে কত, 450 মাইনাস T2। এরপরে এখান থেকে এটা গুণ করে দিব। সো এখান থেকে এটা গুণ করা হচ্ছে 0.7 ইনটু 450 ইজ ইকুয়াল টু 450 মাইনাস T2। ওকে, তো এখন আমরা যে কাজটা করব, যে এই গুণটা এখনই করব না, আমরা করব কি, T2 টা এক সাইডে নিয়ে আসবো। তাহলে T2 কি দাঁড়াচ্ছে, 450 মাইনাস 0.7 ইনটু 450। এখন যদি আমরা 450টা কমন নিয়ে নিই তাহলে কি দাঁড়ায়, 450 ইনটু 1 মাইনাস 0.7, 1 মাইনাস 0.7 মানে কত, 0.3। সো আলটিমেটলি আমাদের কত আসতেছে, 0.3। আর 450 ইনটু 0.3 গুণ করা যেই কথা, 45 এর সাথে 3 গুণ করা একই কথা। ওকে, সো 45 ইনটু 3 কত, 135 কেলভিন। ওকে, এটাই হচ্ছে কি আমাদের T2, অর্থাৎ যে গ্রাহকের যে তাপমাত্রা ছিল সেই গ্রাহকের তাপমাত্রা 135 কেলভিন। এরপরে সাস্টের 2010-11 প্রশ্ন বলছে, একটা কার্নোট ইঞ্জিনের গ্রাহকের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ T2 হচ্ছে কত, 30 ডিগ্রি সেলসিয়াস। এরপরে সেই ইঞ্জিনের কর্মদক্ষতা ইটা দেওয়া আছে 30%। ওকে, বলছে এখন যদি আমাদের এই ইঞ্জিনের কর্মদক্ষতা বাড়ায় 35% করতে হয়, তো ধরলাম বাড়ানোর পরে হবে ইটা প্রাইম, যেটা হচ্ছে কত, 35%। যদি করতে হয় তখন আমাদের গ্রাহকের তাপমাত্রা কতটুকু পরিবর্তন করতে হবে। তো আসো আমরা এখন কি করব, এই ম্যাথটা সলভ করব। তো ফার্স্ট অফ অল আমার সাস্টের প্রশ্ন যেহেতু, আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো। সো এখন দেখো, যদি প্রথমটার ক্ষেত্রে ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1 হয়, তাহলে ইটার মান কত বসাবো, ফার্স্টে 0.3 বসাবো, 0.3। এবং T2 এর মান কত হবে, T2 এর মান হবে 30 প্লাস 273। ওকে, এরপরে কি, এখান থেকে আমরা ক্যালকুলেট করব T1 এর মান কত। ওকে, T1 টা কি হবে, আমাদের উৎসের তাপমাত্রা। তো পরবর্তী প্রশ্নে বলছে যে আমাদের গ্রাহকের তাপমাত্রা কমাইতে হবে। গ্রাহকের তাপমাত্রা কমাইলে আমাদের কর্মদক্ষতা বাড়ে, গ্রাহকের তাপমাত্রা বাড়াইলে কর্মদক্ষতা কমে। ওকে, তো এখন যেহেতু আমাদের গ্রাহকের তাপমাত্রা কমাইতে হবে, সো গ্রাহকের তাপমাত্রা কমাইতে হলে আমাদের উৎসের তাপমাত্রাটা কি রাখতে হবে, আনচেঞ্জ রাখতে হবে, অর্থাৎ এটা চেঞ্জ করা যাবে না। সো আমাদের T1 টা কি থাকবে, সেম থাকবে। সো T1 যদি সেম থাকে তখন আমরা কি করব, ইটা প্রাইম ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 প্রাইম বাই T1। সো T1 এর মানটা এখান থেকে বসাই দিব, ইটা প্রাইমের জায়গায় বসাবো 0.35। এখান থেকে আমরা T2 প্রাইমটা বের করে ফেলবো। যেহেতু কমাইতে বলছে তখন আমরা কি করব, T2 মাইনাস T2 প্রাইমটা বের করে ফেলবো, যা আসবে সেটাই হবে আমাদের आंसर। যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে পারবো, সো এখানে আর আমাদের প্রিসিশন নিয়ে বা আসন্ন করা নিয়ে কোনো ঝামেলা নাই। এরপরে 2007-8 প্রশ্ন সাস্টের বলছে যে একটা ইঞ্জিন করতে গৃহীত তাপ এবং বর্জিত তাপ যথাক্রমে 3500 জুল এবং 4000 জুল। ওকে, তো একটা কার্নোট ইঞ্জিন 3500 জুল গ্রহণ করতেছে এবং 4000 জুল ত্যাগ করতেছে। ইঞ্জিন কর্তৃকৃত কাজ কত? আচ্ছা, ইঞ্জিন কর্তৃকৃত কাজ, এখন সে ইঞ্জিনটা গ্রহণ করতেছে 3500 জুল এবং ত্যাগ করতেছে 4000 জুল, রাইট? তো সে যে ত্যাগ করতেছে এক্সট্রা তাপটা কোথা থেকে পাচ্ছে? এই এক্সট্রা তাপটা আমাদেরকে কাজের মাধ্যমে সাপ্লাই দিতে হচ্ছে, এবং যেহেতু কাজটা আমাদের ইঞ্জিনের উপরে হচ্ছে সেহেতু এই কাজের মান হচ্ছে কি ঋণাত্মক। সো আমরা জানি যে W is equal to Q1 minus Q2। এখন তাহলে আমাদের কৃত কাজের মানটা বের করতে হবে। Q1 কত? Q1 হচ্ছে 3500 minus 4000, তাহলে আমরা বলতে পারবো 5 minus 500 জুল। এই যে মাইনাসটা, এই মাইনাসটা দিয়ে বোঝাইতেছে যে আমাদের কাজটা হচ্ছে ইঞ্জিনের উপর, অর্থাৎ ইঞ্জিন কোনো বাহ্যিক কাজ করতেছে না, ইঞ্জিনের উপরে পরিবেশ ইঞ্জিনের উপরে কাজ করতেছে। রাজশাহী ইউনিভার্সিটি 2008-9 প্রশ্ন বলছে 500 কেলভিন উৎস থেকে একটা কার্নোট ইঞ্জিন 1250 জুল তাপ গ্রহণ করে এবং গ্রাহকে 700 জুল তাপ বর্জন করে, তাহলে গ্রাহকের তাপমাত্রা কত এবং কর্মদক্ষতা কত? বলছে যে আমাদের
তাপ উৎস থেকে তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে T1 500 কেলভিন, Q1 অর্থাৎ উৎস থেকে যে তাপ গ্রহণ করে সেটা হচ্ছে 1250 জুল, এবং গ্রাহকে যে তাপ ত্যাগ করে সেটা হচ্ছে কত 700 জুল। আমাদেরকে কর্মদক্ষতা বের করতে হবে এবং T2 বের করতে হবে। তো প্রথম কথা, আমাদের T1 বাই T2 বাই T1 ইজ ইকুয়াল টু Q2 বাই Q1। সো এখানে দেখো আমরা যদি মানগুলো বসাই দেই আমরা খুব সহজেই T2 টা বের করে ফেলতে পারবো। ওকে, আর এটা কি, এটার জন্য আমরা ইউজ করব 1 মাইনাস T2 বাই T1, এটা ইউজ করতে পারি, অথবা চাইলে 1 মাইনাস Q2 বাই Q1 এটাও ইউজ করতে পারি। যেটা ইউজ করব আমাদের সবগুলাই কারেক্ট আনসার দিবে। এবার আপেক্ষিক তাপ এবং এনট্রপি নিয়ে কিছু কথাবার্তা বলি। প্রথমে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ হচ্ছে 1 কেজি পরিমাণ যে কোনো পদার্থের তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে চাই বা হ্রাস করতে চাই, তখন আমাদের যেই পরিমাণ তাপ দিতে হয় বা তাপ টেনে বের করতে হয় সেই পরিমাণ তাপকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। ওকে, তো আমরা যদি একটা নির্দিষ্ট বস্তু চিন্তা করি, ধরো সেই বস্তুটার ভর হচ্ছে m কেজি, তাহলে সেই নির্দিষ্ট বস্তুটার তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করতে চাই, সেই বৃদ্ধি করতে যতটুকু তাপ দিতে হবে সেটার পরিমাপ বা সেটার সূত্র হচ্ছে Q is equal to ms del theta, যেখানে Q হচ্ছে আমাদের প্রদত্ত তাপের পরিমাণ, m হচ্ছে ওই বস্তুটার ভর, s হচ্ছে আপেক্ষিক তাপ এবং ডেল থিটা হচ্ছে আমরা কতটুকু তাপমাত্রা বৃদ্ধি করতে চাই বা হ্রাস করতে চাই। যদি হ্রাস করতে চাই তখন আমাদের কিউ এর মান নেগেটিভ আসবে, কেননা যদি আমরা তাপ টেনে বের করি তখন কিউ এর মান হচ্ছে নেগেটিভ, এবং তাপ যদি কোনো বস্তুকে প্রদান করি তখন সেই কিউ এর মান হচ্ছে কি পজিটিভ। এখন সুপ্ত তাপ বলতে একটা ব্যাপার সেটা চলে আসে। সুপ্ত তাপ হচ্ছে যখন কোনো একটা বস্তুর অবস্থার পরিবর্তন হয়, তখন যদি আমরা তাকে তাপ প্রদানও করি তখন তার তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। যেমন তুমি যদি একটা বরফকে তাপ দিতে থাকো, তখন দেখবা কি যে বরফ যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে আসবে, তখন তুমি যতই তাপ দিচ্ছ না কেন সেই বরফটার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসই রয়ে যাচ্ছে, কিন্তু এর বিনিময় হচ্ছে কি বরফটা গলে পানিতে পরিণত হচ্ছে। অর্থাৎ এই যে অবস্থার পরিবর্তনের যে সময়টা, এই সময়ে যে তুমি তাপটা দিচ্ছ সেই তাপটা তার তাপমাত্রার পরিবর্তন করতেছে না, বরঞ্চ তার অবস্থার পরিবর্তন করতেছে। এই যে তাপটা, এই তাপটাকে বলা হয় সুপ্ত তাপ। এবং পানির ক্ষেত্রে এবং বরফের ক্ষেত্রে যে সুপ্ত তাপ, সেটা হচ্ছে কি বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, যেটাকে আমরা বলি LF, সেটার মান হচ্ছে 336 জুল পার কেজি। ওকে, যখন আমরা আপেক্ষিক তাপ নিয়ে কথাবার্তা বলতেছিলাম তখন S বা পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেলভিন পার কেজি। ঠিক আছে, খেয়াল করে দেখো এটার একক আর এটার এককের মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা কিসের? পার কেলভিনের। যেহেতু এখানে তাপমাত্রা রিলেটেড আছে সেহেতু এখানে পার কেলভিন আছে, এবং যেহেতু এখানে তাপমাত্রা রিলেটেড না, সুপ্ত তাপের জন্য যেহেতু তাপমাত্রার কোনো ব্যাপার স্যাপার নাই সেহেতু এখানে পার কেলভিনটা নাই। ঠিক একই সাথে যখন পানিটা বাষ্পে পরিণত হয় তখন সেটা কি পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ, সেটার মান হচ্ছে 2268 তারপর 3 জুল পার কেজি। ওকে, এই যে ব্যাপারটা চলে গেল, এটা কি আমাদের সুপ্ত তাপের ব্যাপার স্যাপার চলে গেল। এবং যদি একটা নির্দিষ্ট পরিমাণ বরফকে আমরা পানিতে পরিণত করতে চাই তখন Q is equal to mLF দিয়ে আমরা কাজ করব, এবং যদি নির্দিষ্ট পরিমাণ পানিকে যদি বাষ্পে পরিণত করতে চাই তখন Q is equal to mLV দিয়ে কাজ করব। এরপরে আসো এনট্রপি নিয়ে কিছু কথাবার্তা বলি। এনট্রপি হচ্ছে কোনো একটা সিস্টেম বা কোনো একটা পরিবেশে যে কি পরিমাণ বিশৃঙ্খলা আছে সেই বিশৃঙ্খলার পরিমাণ। একই সাথে এনট্রপি কোনো একটা সিস্টেম থেকে যদি আমরা শক্তি কনভার্ট করতে চাই, শক্তি কনভার্ট করে আমরা কি করব? কাজ করব। সেই কাজ করতে পারার যে না পারার যে প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটিকে আমরা এনট্রপি বলি। একটু বুঝাই বলি, ধরো এই একটা বস্তু আছে, এই একটা বস্তুতে যদি আমাদের 100 জুল পরিমাণ তাপ থাকে, সেই 100 জুল পরিমাণ তাপ থেকে যদি আমরা কাজে কনভার্ট করতে চাই, আমরা দেখব যে 100 জুল তাপকে আমরা কখনো কনভার্ট করতে পারতেছি না। আমরা পারতেছি ধরো 30 জুল তাপকে কনভার্ট করতে পারতেছি। তো এই যে 30 জুল তাপকে কনভার্ট করতে পারতেছি, বাকি যে 70 জুল পারতেছি না, এই 70 জুল পারতেছি না এনট্রপির জন্য। এনট্রপির মান যত বেশি হবে আমরা এখান থেকে কাজ তত কম পাবো।
ওকে, কেননা যদি একটা পরিবেশ বিশৃঙ্খল হয়, ধরো তোমার রুমটা অনেক বিশৃঙ্খল হয়ে আছে, তোমার রুমটা অনেক এলোমেলো আছে, তুমি যদি তোমার রুমের মধ্যে থেকে একটা কয়েন খুঁজে বের করতে চাও, ধরো একটা নির্দিষ্ট জায়গায় আমি কয়েন ছুঁড়ে মারলাম, এখন তুমি খুঁজে বের করতে হবে তোমাকে, তোমার টাইম বেশি লাগবে অবশ্যই, ঠিক না? যার জন্য তোমার কাজটা কি হবে, ইনএফিশিয়েন্ট হবে বা তোমার ক্ষতি হবে। কিন্তু তোমার রুমটা যদি পরিষ্কার থাকে, অনেক ক্লিন থাকে, নিট অ্যান্ড টাইডি থাকে, আমি যদি কয়েনটা এখন তোমার রুমের মধ্যে ছুঁড়ে দেই, তুমি কিন্তু খুব সহজেই কয়েনটা খুঁজে বের করতে পারবা, কেননা তুমি একবার ভালো মতো চোখ বুলে এলেই কয়েনটাকে খুঁজে বের করতে পারবা, রাইট? দেখতে পারবা যে কয়েনটা কোন জায়গায় আছে, পুরোটা নিয়ে আসতে পারবা। কিন্তু তোমার রুমটা যদি অনেক আওলা ঝাওলা থাকে, অনেক এলোমেলো থাকে, কয়েনটা যদি ছুঁড়ে মারি সে কোনো একটা কোনা কাঞ্চের মধ্যে গিয়ে যদি ঢুকে থাকে, তুমি কিন্তু খুঁজে বের করতে পারবা না। বুঝতে পারছো? সো যদি এনট্রপির মান বেশি হয় কখন, যখন বিশৃঙ্খলা বেশি থাকে, যদি বিশৃঙ্খলা কম থাকে তখন তার এনট্রপির মান কম হয়। ওকে, একই সাথে এই যে এনট্রপিটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে জিনিসটা স্থির থাকে সেটা, সমুষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, সমচাপীয় প্রক্রিয়ায় চাপ স্থির থাকে, সম আয়তনীয় প্রক্রিয়ায় আয়তন স্থির থাকে। কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপও স্থির থাকে না, আয়তনও স্থির থাকে না, টেম্পারেচারও স্থির থাকে না। তাহলে স্থির থাকে কি? স্থির থাকে হচ্ছে তাপ অভ্যন্তরস্থ তাপের পরিমাণ, এবং যেহেতু তাপের পরিমাণ স্থির আছে সেহেতু এনট্রপির পরিমাণটাও স্থির থাকে। ওকে, সো এনট্রপি স্থির থাকে কোথায়? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। যেখানেই তাপের কনভার্সন হচ্ছে, অর্থাৎ তাপের ফ্লো ঘটতেছে বা তাপ থেকে কাজ হচ্ছে, তখনই আমরা বলতে পারবো যে তার এনট্রপির পরিবর্তন হচ্ছে। যদি তাপের ফ্লোটা বাইরের দিকে হয় বা তাপ থেকে কাজ কনভার্ট করা হয়, তখন এনট্রপির পরিবর্তন হয় পজিটিভ, এবং যদি কাজ থেকে তাপ উৎপন্ন হয় তখন এনট্রপির পরিবর্তনটা হয় নেগেটিভ। এখন এই যে এনট্রপির পরিবর্তন, সেই এনট্রপির পরিবর্তন বের করার জন্য দুইটা সূত্র আছে। একটা সূত্র হচ্ছে ডেল এস ইজ ইকুয়াল টু ডেল কিউ বাই টি, অর্থাৎ এই ডেল কিউ এর জায়গায় আমরা বসাইতে পারবো এম এল এফ বাই টি বা এম এল ভি বাই টি। এই যে সূত্রটা, প্রথম সূত্রটা, এটা হচ্ছে শুধুমাত্র যখন কোনো পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে, অর্থাৎ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কে, ধরো বরফ থেকে পানিতে পরিণত হচ্ছে এবং পানি থেকে বাষ্পে পরিণত হচ্ছে, শুধুমাত্র এই দুইটা অবস্থার ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব। এবং এই যে সূত্রটা হচ্ছে সেকেন্ডটা, সেটা হচ্ছে যখন তাপমাত্রারও পরিবর্তন ঘটতেছে, যেমন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে আমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে চলে যাব, তখন আমাদের যে সূত্রটা ইউজ করতে হবে, তখন আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে। ওকে, তো এইটার জন্য আমাদের একটা মান মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে লন 373 বাই 273 ইজ ইকুয়াল টু অলমোস্ট ইকুয়াল টু 0.3। এই জিনিসটুকু আমাদের মুখস্থ রাখতে হবে, তাহলে কি আমরা এইখানে মানটা বসাই দিতে পারবো। ওকে, তাহলে আমাদের যদি পদার্থের টেম্পারেচারটা চেঞ্জ করতে বলে, তখন আমরা খুব সহজেই বের করতে পারবো, কেননা অবজেক্টিভের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি করতে বলবে বেশিরভাগ ক্ষেত্রে। অ্যাবনরমালিটি দুই জায়গায় থাকে, যে সব জায়গায় থাকবে সে সব জায়গায় তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো, তখন এই সূত্রে বসাই দিলেই হবে। তো যেখানে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, সেখানে আমাদের এই T2 এর মান থাকবে 373 এবং T1 এর মান থাকবে 273। তো তোমাদের সুবিধার জন্য এই ডেল এ লন 373 বাই 273 ইজ ইকুয়াল টু 0.3, এই মানটা তোমরা মুখস্থ করে যাবা। এবার আসো এই দুইটা রিলেটেড দুই একটা ম্যাথ করি। প্রথমে বলছে যে কোনো একটা বস্তুর তাপ ধারণ ক্ষমতা নট আপেক্ষিক তাপ, তাপ ধারণ ক্ষমতা হচ্ছে কোনো একটা বস্তুর তাপমাত্রা, আর আপেক্ষিক তাপ হচ্ছে কোনো একটা 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা। সো আপেক্ষিক তাপ ভর নিরপেক্ষ এবং বস্তু ভর সাপেক্ষ। সো যদি একটা বস্তু ধরো এত বড় হয়, তো এটার তাপমাত্রা যদি বের করতে আমাদের 100 জুল লাগে, এই একই পদার্থের বড় একটা বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াইতে আমাদের আরো বেশি লাগবে, ধরো 150 জুল লাগবে। সো আমাদের তাপ ধারণ ক্ষমতা কি একটা বস্তুর উপর ডিপেন্ড করে, নট বস্তুর ভরের উপর। ওকে, অর্থাৎ বস্তুর ভরের উপর ডিপেন্ড করে, সরি, আপেক্ষিক তাপ বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র তাপ ধারণ ক্ষমতা বস্তুর ভরের উপর ডিপেন্ড করে। তো তাপ ধারণ ক্ষমতার জন্য যে সূত্রটা, সেটা হচ্ছে Q ইজ ইকুয়াল টু সি ডেল থিটা। ওকে, এবং তাপ ধারণ ক্ষমতার সাথে আমাদের আপেক্ষিক তাপের যে সম্পর্কটা, সেটা হচ্ছে C ইজ ইকুয়াল টু এম এস। ওকে, এই সম্পর্কটা মনে রাখতে হবে, অর্থাৎ C ইজ ইকুয়াল টু এম এস। ওকে, তো এখান থেকে আমাদেরকে বলছে যে কোনো একটা বস্তুর তাপ ধারণ ক্ষমতা অর্থাৎ C হচ্ছে 150 জুল পার ডিগ্রি সেলসিয়াস,
150 জুল পার ডিগ্রি সেলসিয়াস। যদি এই বস্তুটার তাপমাত্রা আমরা 80 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে নামাই তখন আমাদের কি পরিমাণ তাপ বের হয়ে যাবে, অর্থাৎ Q is equal to C del theta। ওকে, সো C del theta যদি হয় তাহলে C এর মান কত 150 এবং del theta অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন 80 থেকে যদি 20 এ নামি তখন আমাদের হবে কত 60। সো এখানে যদি গুণ করে দেই আমাদের চলে আসবে 9000 জুল। ওকে, এরপরে জগন্নাথ ইউনিভার্সিটি 2006-7 সালের প্রশ্ন বলছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে যদি আমরা বাষ্পে পরিণত করি তখন এনট্রপির পরিবর্তন কত হবে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 2 কেজি ভরের 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে যদি আমরা বাষ্পে পরিণত করি তখন এনট্রপির পরিবর্তন কি হবে। সো এনট্রপির পরিবর্তন ডেল এস, যেহেতু আমরা পানি থেকে বাষ্পে যাচ্ছি সেহেতু ডেল এস ইজ ইকুয়াল টু এম এল ভি বাই টি। এখন টি এর মান কত, টি এর মান হচ্ছে 373, এম এর মান হচ্ছে 2 এবং এল ভি এর মান হচ্ছে 2268, তিনটা 0। এই ক্যালকুলেশনটা যদি তোমাদের পরীক্ষায় আসে তোমাদের অবশ্যই ক্যালকুলেটর ইউজ করতে দিবে। সো এখান থেকে তোমরা মানটা বসাই দিলে তোমরা এনট্রপির পরিবর্তনটা খুব সহজেই পেয়ে যাবে। দুইটা এক্সট্রা ম্যাথ করাই দিব। ঢাকা ইউনিভার্সিটি 2013-14 সালে আসছিল যে একটা গ্রাফ দেওয়া আছে এবং এই গ্রাফের মধ্যে কোথায় কাজ হচ্ছে না সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তো গ্রাফটা ছিল এরকম, এই এ এক্স সি ডি বি পি ভি। খেয়াল করো, আমাদের পরিবেশের উপর কাজ হয় বা পরিবেশ দ্বারা কোনো সিস্টেমে যদি কাজ হয় তখন আমাদের কাজ হওয়া মানেই হচ্ছে আয়তনের পরিবর্তন হওয়া। কেননা কাজ মানে হচ্ছে বল ইনটু সরণ। যদি বল থাকে এবং সরণ হয়, কোনো একটা বস্তুর পরিবর্তন অর্থাৎ সরণের সাথে রিলেটেড হচ্ছে শুধুমাত্র আয়তন। সো আয়তনের যদি পরিবর্তন হয় তখন আমরা বলতে পারবো যে কাজ হচ্ছে, আর আয়তনের যদি পরিবর্তন না হয় আমরা বলবো যে কাজ হচ্ছে না। খেয়াল করো, এখানে যে চারটা পার্ট আছে ax, xc, xb এবং xd, এই যে চারটা পার্ট, এই চারটা পার্টের মধ্যে শুধুমাত্র একটা পার্টের ভলিউমের কোনো পরিবর্তন হচ্ছে না, সেটা হচ্ছে কি এই xb পার্টে। যেহেতু xb পার্টে আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না সেহেতু এই xb পার্টে কোনো কাজ সম্পাদিত হচ্ছে না। এরপরে রাজশাহী ইউনিভার্সিটি 2013-14 সালে আসছিল যে 200 মিটার উঁচু জলপ্রপাত থেকে পানি পড়তেছে। সো এই জলপ্রপাতের উপরে এবং নিচে তাপমাত্রার পার্থক্য কত হবে। তো এখন খেয়াল করো, যদি পানি এখান থেকে নিচে আসে তখন এখানে উপরে কি আছে, তার নিজের ভিতরে বিভব শক্তি জমা আছে, আর যখন এখান থেকে সে নিচে নামবে তখন তার ভিতরে সেই বিভব শক্তিটা কি শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে, গতিশক্তি। আর সেই গতিশক্তি যখন ভূমিতে গিয়ে আঘাত করবে তখন সেই বিভব শক্তি গতিশক্তিটা সম্পূর্ণরূপে তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। আমাদেরকে বের করতে হবে যে এইখান থেকে এই পর্যন্ত যে কতটুকু তাপমাত্রার পার্থক্য ঘটবে। যেহেতু এখানের বিভব শক্তিটা এখানে সম্পূর্ণরূপে তাপ শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে সেহেতু আমরা বলতে পারবো যে এখান থেকে এখানে আসলে তাপমাত্রা বৃদ্ধি পাবে। যেহেতু এখানে তাপের চাইতে এখানে তাপের পরিমাণটা বেশি, যেহেতু তাপের পরিমাণ বেশি সেহেতু আমরা বলতে পারবো এখানে তাপমাত্রাও বেশি হবে। সো এখন মনে করি এখান থেকে এখানে আসলে আমাদের তাপমাত্রার পার্থক্য ঘটবে থিটা, এবং এইখান থেকে এই পর্যন্ত এম পরিমাণ বস্তু, এম পরিমাণ পানি উপর থেকে নিচে আসতেছে এবং এই হাইটটা কত, হাইট হচ্ছে 200 মিটার। ওকে, তো আমি ফার্স্টে এই 200 মিটার নিয়ে কাজ করব না, আমি ফার্স্টে ধরে নিব এটা h। এখন এই বিন্দুতে বিভব শক্তি হচ্ছে এম জি এইচ। ওকে, এবং এখান থেকে যখন এটা কমপ্লিটলি তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে কি এম এস ডেল থিটা। ওকে, এখানে দেখো এই এম আর এই এম বাদ চলে যাবে, তাহলে আমরা ডাইরেক্ট বের করতে পারবো ডেল থিটা ইজ ইকুয়াল টু জি এইচ বাই এস। পানির ক্ষেত্রে আমরা চাইলে এই জি বাই এস টাকে ডাইরেক্ট লিখতে পারি যে এইচ বাই
429। ওকে, সো এই h/429 যদি বসায় দাও তুমি কোনো একটা ইসে, অর্থাৎ দেখো আমাদের ডেল থিটা কি আসতেছে, জাস্ট h/429। তো সো এটা যদি মনে থাকুক, এইটার জন্য ক্ষেত্রে যদি এটা মনে রাখতে পারো, তাহলে আমাদের ম্যাথ করতে 2 সেকেন্ড টাইম লাগবে। জাস্ট h এর মানটা জানো, 200 কে 429 দিয়ে ভাগ দিয়ে দিবা, আমাদের ডেল থিটার মানটা চলে আসবে। এই ছিল আমাদের প্রি অ্যাডমিশন ভার্সিটির তাপগতিবিদ্যার ক্লাস। তো তাপগতিবিদ্যা রিলেটেড যখন ম্যাথগুলো তোমরা করবা পরীক্ষায়, তখন একটা জিনিস খেয়াল রাখবা যে তোমাদের যে কোশ্চেনের নাম্বারগুলো দেওয়া থাকবে, কোশ্চেনের নাম্বার বলতে যে ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলো তোমাদেরকে কনফিউজ করে দিবে এবং তোমরা অনেক প্রেশারে থাকবে এক্সাম দেওয়ার টাইমে। তখন তোমাদের খুব সিম্পল কয়েকটা ভুল হতে পারে। সেই ভুলটা হচ্ছে, ধরো একটা কার্নোট ইঞ্জিন 100°C আর 300°C মধ্যে কাজ করতেছে, তখন তোমরা তাড়াহুড়োর বশত একদম ডাইরেক্ট ইটা ইজ ইকুয়াল টু 1 - 100/300 এটা করে দিবা এবং এখান থেকে তোমার আনসার আসবে 66.67%। ঠিক আছে, এবং এই অপশনটা কিন্তু তোমার প্রশ্নে থাকবে। হ্যাঁ, সো তোমার যখন দেখবা যে এরকম করে ডাইরেক্ট 66.67 আনসার চলে আসছে, তখন কিন্তু তুমি কোনো কিছু আর চিন্তা করবা না, তৃতীয়বার ভাববা না, দাগাই দিবা। এবং এই যে দাগাই দিছো, এখানে তোমার কিন্তু ম্যাথটা ভুল হয়ে গেল। সো তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে কোথায় কি ইনফরমেশন দিছে এবং কোথায় কোন এককটা ইউজ করতে হবে। ঠিক আছে, যে হয়তোবা তোমার একটা আনসার আসলো 10°C, ঠিক আছে, 10°C। এখন তুমি ডিগ্রি সেলসিয়াসটা খেয়াল করো না, খেয়াল করলা খালি 10টা। এখন ফার্স্টেই সেটা দিয়ে দিল 10°F। ঠিক আছে, তখন কিন্তু তুমি আর ডিগ্রি সেলসিয়াস খেয়াল করবা না, তাড়াহুড়োয় আসো, অনেক প্রশ্ন আনসার করতে হবে। সো ওইখান থেকে তুমি করবা কি 10°F আনসার করে দিবা। সো তোমার কি হবে, জিনিসটা ভুল হয়ে যাবে। সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। পরীক্ষা যখন দিবা তখন খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা, যেন এই ছোটখাটো ভুলগুলো তোমরা না করো। মনে রাখবা যে প্রশ্ন না পারার মধ্যে কোনো ভুল নাই, প্রশ্ন ভুল করার মধ্যে হচ্ছে সমস্যা। ঠিক আছে, যদি তুমি প্রশ্ন যা আনসার করবা সেটা কারেক্ট আনসার করতে হবে এবং খুব ঠান্ডা মাথায় আনসার করবা, কেননা ঢাকা ভার্সিটিতে নেগেটিভ মার্কিং আছে এবং ঢাকা ভার্সিটি সহ আরো অনেক ভার্সিটিতে কিন্তু নেগেটিভ মার্কিং করে। সো তোমার যদি আনসার তুমি না করো, তাহলে তোমার যে পরিমাণ লস, তার থেকে ওই আনসারটা ভুল করলে তোমার কিন্তু বেশি পরিমাণ লস। এবং এই ধরনের ভুলের ক্ষেত্রে তুমি কিন্তু জানবাও না যে তোমার ভুল হয়েছে, তুমি ধরে নিবা এটা তোমার সঠিক হয়ে গেছে এবং তুমি এসে দেখবা যে আল্লাহ, আমি তো চান্স পাইনি, আমার তো ভুল হয়ে গেল। তুমি জানবাও না যে তোমার কোন জায়গায় ভুল হয়েছে। সো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু 100-300 ইউজ করা যাবে না, এখানে দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের 273 যোগ করে নিতে হবে। ঠিক আছে, এই যে 273 যোগটা করি নাই, এই যোগটা না করার জন্য কিন্তু আমাদের আনসারটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। সো এই ধরনের ভুলগুলো কখনোই করা যাবে না। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হবে আমাদের অন্য কোনো এক ক্লাসে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।